বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভিন্ন স্বাদের উপন্যাস দেবযান এখন চতুর্থ ভাগ। যতীনকে পুষ্প একটা ছোটোখাটো সুন্দর বাড়িতে নিয়ে গেল। সে বাড়ি ইট কাঠের তৈরি নয়, যেন মনে হলো এক ধরনের মার্বেল পাথরে তৈরি, কিন্তু মার্বেল পাথরও নয় সেই জিনিস। বাড়ির চারিধারে ফুলের বাগান, সবুজ ঘাসের মাঠ, দূরে গঙ্গা দেখা যাচ্ছে। পুষ্প বললে, এসব আমার তৈরি, জানো আমি এদেশে এসেছি আজ 18 বছর। তোমার অপেক্ষায় ঘর সাজিয়ে বসে আছি। পৃথিবীতে কেউটার গঙ্গার ঘাটের চেয়ে প্রিয়তর আমার আর কিচ্ছু ছিল না। এখানে এসে কল্পনায় তাই সৃষ্টি করেছি। এখানে যার যা ইচ্ছে কল্পনায় গড়ে নিতে পারে। এই বাড়িও আমার কল্পনায় তৈরি। যতীন বললে, কেমন করে হয়? এদেশের বস্তুর ওপর চিন্তার শক্তি খুব বেশি। পৃথিবীর বস্তুর মতো এখানকার বস্তু নয়, আরও অনেক সূক্ষ্ম, অন্য ধরনের। সে পরে নিজেই টের পাবে। চিন্তা শক্তি প্রয়োগ করতে তোমাকেও শিখতে হবে। সৃষ্টি করতে হলে পৃথিবীতেও যেমনি চিন্তার দরকার, এখানে তার চেয়েও বেশি দরকার। চিন্তার শক্তিকে যে বাড়াতে পেরেছে, ইচ্ছামতো চালাতে পারে, সে এদেশের বড় কারিগর। কিন্তু এও যে বস্তু, সে বিষয়ে ভুল নেই। পৃথিবীর মানুষ যাকে চেনে সে বস্তু নয়, তাহলেও বস্তুই। আমার বাবা মা কোথায় পুষ্প? এখনই আসবেন। অসুখের সময় তোমার মা আর আমি তোমার শিয়রে বসে থাকতাম। তাঁরা অন্য জায়গায় থাকেন। পৃথিবী থেকে তোমাকে আনতে যাচ্ছিলেন, কিন্তু সন্তানের মরণের দৃশ্য তাদের দেখতে কষ্ট হবে ভেবে আমি তাদের যেতে বারণ করি। তোমার পৃথিবীর দেহটা বড্ড খারাপ দেখতে হয়ে গিয়েছিল মরণের আগে। মাগো, ভাবলে ভয় করে। যতীন বললে, আর তোমাদের দেখলে আমার ভাল লাগছে না। তোমরা যে ভূত সেটা খেয়াল আছে? পুষ্প বললে, সে তো তুমিও। যতীন বললে, এদেশে আর সব লোক গেল কোথায় পুষ্প? এখানে কি তুমি আর আমি দুটি প্রাণী? তোমার বাবা মা কোথায়? পুষ্প হেসে বললে, এটা তৃতীয় স্তরের ওপরের অঞ্চল। তুমি জীবনে অনেক কষ্ট পেয়েছো বলে এখানে আসতে পেরেছো। আর এসেছো, আমি এখানে তোমায় ডেকেছি। ভগবানের কাছে কত প্রার্থনা করেছি তোমার দুঃখের দিনের অবসানের জন্যে। সেসব কথা তুমি কি জানো? নইলে সাধারণ লোক মরার পরে এ জায়গায় আসতে পারে না। আমার বাবা এখনও মরেননি, খুব বুড়ো হয়েছেন, কালনায় আছেন আমাদের দেশে। মা অনেক বছর স্বর্গে এসেছেন বটে, কিন্তু তিনি অন্য জায়গায় আছেন। এই স্তরের নিয়ম এই যে, তুমি যদি ইচ্ছে করো তুমি কাউকে দেখতে পাবে না, কেউ তোমাকে দেখতে পাবে না। তুমি আমি এখন নির্জনে খানিকটা থাকতে চাই। কতকাল তোমায় দেখিনি, তোমার সঙ্গে কথা বলিনি। আমি চাইনি যে এখানে এখন কেউ আসে। কথা শেষ করেই পুষ্প এক দৃষ্টে গঙ্গার দিকে চেয়ে কি যেন দেখলে। তারপর বললে, চলো তোমায় একবার পৃথিবীতে নিয়ে যাই। তোমার মৃতদেহটা শ্মশানে দাহ করছে, তোমার দেখা দরকার। পুষ্প যতীনের হাত ধরলে, পরক্ষণে স্বর্গ মিলিয়ে গেল। তাদের গ্রামের শ্মশানে যতীন দেখলে সে আর পুষ্প দাঁড়িয়ে আছে। চিতার ধূম জিউলি গাছটার মাথা পর্যন্ত ঠেলে উঠেছে। যতীন হেসে বললে, দেখছিস পুষ্প, পুণ্যাত্মার চিতার ধোঁয়া কত দূর উঠেছে? পুষ্প বললে, আমি না থাকলে পুণ্যাত্মাগিরি বেরিয়ে যেত। তাদের পাড়ার ছেলে ছোকরার দল মৃতদেহ এনেছে। বুড়োদের মধ্যে এসেছেন নবীন বাণিজ্যে, তিনিই মুখাগ্নি করছেন। সকলেই আশালতাকে কি করে খবরটা দেওয়া যায় সেই আলোচনা করছে। যতীন হঠাৎ বলে উঠল, পুষ্প, আশালতাকে একবার দেখবো, নিয়ে যাবি? ওর বড্ড সর্বনাশ করে গেলাম রে, ওর জন্য ভারী মন কেমন করছে। পুষ্প বললে, ভাবো যে তুমি আশালতাদের বাড়ি গিয়েছো, বেশ মনকে শক্ত করে ভাবো। আশালতা স্বামীর মৃত্যু সংবাদ কিছুই জানে না। সে দুপুরে খাওয়ার পরে আঁচল পেতে ঘুমুচ্ছে। তাকে সে অবস্থায় নিশ্চিন্ত মনে মাটির ওপর ঘুমুতে দেখে দুঃখে ও সহানুভূতিতে যতীনের মন পূর্ণ হয়ে গেল। আহা, হিন্দুর মেয়ে, স্বামী অভাবে ছোট ছোট ছেলে মেয়ে দুটিকে নিয়ে কি অসহায় অবস্থাতেই পড়ল। আজ হয়তো বুঝতে পারবে না, কিন্তু একদিন বুঝতেই হবে। মায়ের পাশে ছোট মেয়েটি ঘুমুচ্ছিল। খোকা পাড়ায় কোথায় খেলতে গিয়েছে। এই বয়সে পিতৃহীন হলো, সত্যি কি দুর্ভাগা ওরা।
পুষ্প ওসব ভাবনা যতীনকে ভাবতে দিলে না। বললে, চলো যাই, পৃথিবীতে বেশিক্ষণ থাকার নিয়ম না। আশালতাকে আঁচল পেতে মাটিতে ঘুমোতে দেখে পর্যন্ত যতীন যেন কেমন হয়ে গিয়েছিল। তার আদৌ ইচ্ছা নেই স্বর্গে যেতে। তার মন আর কোথাও যেতে চায় না। পুষ্প বললে, যতীনদা, তুমি এত ভালোবাসো আশাকে? ওর মতো হতভাগিনী মেয়েও দেখিনি। ও তোমাকে বুঝলো না। সত্যি কষ্ট হয় ওর জন্যে, কিন্তু তুমি এখানে থেকে ওর কোনো সাহায্য করতে পারবে না। চলো যাই। গতির বেগে পৃথিবীটা কোথায় মিলিয়ে গেল। শুধু মেঘ, সাদা মেঘ চারিদিকে। ওদের পায়ের তলায় বহু দূরে কোথায় অভাগিনী আশালতা মেঝেতে আঁচল পেতে নিশ্চিন্ত মনে ঘুমোতে লাগলো। যতীন বাড়ি ফিরে এসে দেখলে একটি মহিলা তার জন্য অপেক্ষা করছেন। প্রথমে দূর থেকে তার মনে হলো একে কোথায় সে দেখেছে, কিন্তু মহিলাটি যখন ছুটে এসে তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন তখন তার চমক ভাঙল। বাবা মন্টু, বাবা আমার, আমার মানিক। মা, তুমি? যতীন মায়ের পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে। মায়ের মুখের দিকে চেয়ে সে অবাক হয়ে গেল। 52 বছর বয়সে তার মায়ের মৃত্যু হয়, কিন্তু এখন তার মুখে বার্ধক্যের চিহ্ন মাত্র নাই। তাই সে বোধহয় মাকে চিনতে পারেনি প্রথমটা। বাবা কোথায় মা? যতীন কথা শেষ করে ঘরের দোরের দিকে চাইতেই বাবাকে দেখতে পেলে। 50 বছর বয়সে যতীনের বাবা মারা গিয়েছিলেন। এ চেহারা তত বয়সের নয়। এদেশে প্রৌঢ় বা বৃদ্ধ লোক নেই। যতীন বাবাকে প্রণাম করতেই তিনি এগিয়ে এসে ওকে আশীর্বাদ করলেন। বললেন, তোমার এখনো আসবার বয়স হয়নি বাবা। আর কিছুদিন থাকলে বিষয় সম্পত্তিগুলোর একটা গতি করতে পারতে। মাখন রায়ের জমিটা কত শখ করে খরিদ করেছিলাম কাছারির নিলামে, সেটা রাখতে পারলে না বাবা। আর বেচলে বেচলে ওই শশধর চক্রবর্তী ছাড়া আর কি লোক পেলে না? যতীনের মা বললেন, আহা, বাছা এলো পৃথিবী থেকে কত কষ্ট পেয়ে, তোমার এখন সময় হলো পোড়া বিষয়ের কথা নিয়ে ওকে বকতে। কি হবে বিষয় এখানে? কি কাজে লাগবে মাখন রায়ের জমি এখানে? আমায় বুঝিয়ে বলো তো শুনি। যতীনের বাবা বললেন, তুমি মেয়ে মানুষ, বিষয়ের কি বোঝো? তুমি সব কথার ওপর কথা বলতে আসো কেন? মাখন রায়ের জমা। পুষ্প ঘরে ঢুকতে যতীনের বাবা কথা বন্ধ করে বেরিয়ে গেলেন। যতীনের মা বললেন, পুষ্পকে চিনতে পেরেছিলি তো মন্টু? যতীন বললে, খুব। ওর মতো তোকে ভালোবাসতে আর কাউকে দেখলুম না। এই 18-19 বছর ও এখানে এসেছে, এই বাড়িঘর সাজিয়ে তৈরি করে তোরই অপেক্ষায় বসে আছে। পুষ্প তোকে এনেছে বলেই তৃতীয় স্তরে আসতে পেরেছিস, নইলে হতো না। আর উনি এখনো দ্বিতীয় স্তরে পড়ে রইলেন। বিষয় সম্পত্তি ওর কাল হয়েছে। এসেছেন আজ 16 বছর, বিষয়ের কথা ভুলতে পারলেন না। সেই ভাবনা সর্বদা। এত করে বোঝায়, এত ভালো কথা বলি, ওর চোখ সেই পৃথিবীর জমি জমার দিকে। কাজেই ওপরে উঠতে পারছেন না আর কিছুতেই। যতীনের মা দীর্ঘ নিঃশ্বাস ফেলে খানিকটা চুপ করে রইলেন। তারপর স্নেহের দৃষ্টিতে পুষ্পের দিকে চেয়ে বললেন, উন্নতি করেছে আমার পুষ্প মা, এরকম কেউ পারে না। এত অল্প দিনে ও যেখানে আছে সেখানে আসা যায় না। ওর পবিত্র একনিষ্ঠ ভালোবাসা এখানে এনেছে ওকে। কত উঁচু জাতির লোকের সঙ্গে ওর আলাপ আছে দেখিস এখন। তারা যখন আসেন আমি থাকতে পারি না তাদের সামনে। যতীন বললে, মা, তুমি কোন স্তরে আছো? আমি ওর সঙ্গে দ্বিতীয় স্তরে থাকি। ওকে ছেড়ে আসি কেমন করে? ওকে এত করে বলি কানে যায় না। ওই দেখলে না, এখানে বেশিক্ষণ থাকতে পারলেন না। বিশেষত পুষ্পের সামনে উনি দাঁড়াতে পারেন না। ওর তেজ উনি সহ্য করতে পারেন না। পুষ্প লজ্জায় রাঙা হয়ে বললে, কি যে বলো মা। তারপর সে ঘরের দিকে চলে গেল। যতীনের মা বললেন, না মন্টু, সত্যি বলছি, তুমি নতুন এসেছো, তোমার পক্ষে এখন বোঝা অসম্ভব যে পুষ্প কত উঁচু দরের আত্মা। ও যে উচ্চ স্তরে যায়, সেখানে যাওয়ার কল্পনাও করতে পারে না সাধারণ মানুষ পৃথিবী থেকে এসে। তোমার জন্যে ও এখানে কষ্ট করে থাকে, নইলে এর অনেক উঁচুতে ওর জায়গা। আর কি ভালোবাসার প্রাণ ওর!
সেই কবে ছেলেবেলায় শাহগঞ্জ কেওটাতে থাকতে তোকে ভালো লেগেছিল, জীবনে সেই ওর ধ্যান জ্ঞান, তোকে আর ভুলতে পারলে না। তুই বৌমার ব্যাপারে পৃথিবীতে কষ্ট পেতিস, পুষ্পর এখানে কি কান্না। ওর মতো আত্মার পৃথিবীতে যেতে কষ্ট হয়, কিন্তু তোমার জন্য সদা সর্বদা ও সেখানে যেত। ওকে দেখতে পাওয়া পুণ্যের কাজ। সম্মুখের এই সুন্দর আকাশ, ওই কলসসনা ভাগীরথী, অদ্ভুত রঙের বনানী, অপরিচিত বনলতার সর্বাঙ্গ ছেয়ে সেসব অপরিচিত বন পুষ্পরাজি, এই শান্তি, এই রূপ, এও যেমন স্বপ্ন। পুষ্পের কথা, পুষ্পের ভালোবাসাও তেমনি স্বপ্ন। তার জীবনে সে শুধু নিজেকে ভুলিয়ে এসেছে সুখ পেয়েছে বলে, কিন্তু সত্যিই কোনো জিনিস পায়নি কখনো। আজ মৃত্যুপারের দেশে এসে তার সারা জীবনের স্বপ্ন সার্থক হতে চলেছে, এ কথা তার বিশ্বাস হয় না। কোনটা স্বপ্ন, কোনটা বাস্তব, তার কুড়ুলে বিনোদপুরের বাড়ি, না এই স্বপ্নলোক, আশালতা না পুষ্প। যতীনের মা বললেন, তাঁরা ওকে বড় ভালোবাসেন, মাঝে মাঝে অনেক ওপরে নিয়ে যান তাদের রাজ্যে। আমি ওর মুখে সেসব গল্প শুনেছি। ইচ্ছা হয় এখনই যায়, কিন্তু আমাদের অনেক বছর কেটে যাবে সে রাজ্যে পৌঁছুতে, তবুও পৌঁছুতে পারবো না। সাধারণ মানুষ পৃথিবী থেকে যারা আসে তারা এত নিম্ন স্তরের জীব যে এই তুমি যে দেশে আছো এই তাদের কাছে উচ্চ স্বর্গ। অন্য সব উচ্চ স্তরের কথা বাদই দাও। একটা একটা আশ্চর্য চাপা আলো আকাশের এক কোণ থেকে এসে পড়ল। সমস্ত স্থানটা অল্পক্ষণের জন্য নীল আলোয় আলো হয়ে উঠল। আবার আবার তখনই সেটা মিলিয়ে গেল। একটা ঠান্ডা নীলোজ্জ্বল আলোর সার্চলাইট যেন 2 সেকেন্ডের জন্য একে ঘুরিয়ে দিলে। যতীন বললে, ও ও ও কিসের আলো মা? আমি কিছু বলতে পারবো না বাবা, এসব দেশের ব্যাপার ভারী অদ্ভুত। চন্দ্র সূর্যের দেশ এ নয়। আমি আমি মূর্খ মেয়ে মানুষ, আমি কি করে জানবো কিসে থেকে কি হয়? দেখি চোখে এই পর্যন্ত। কেন ঘটে, কিসের থেকে ঘটে, সেসব যদি জানবো তবে তো জ্ঞানী আত্মা হয়ে যাব। পুষ্পও জানে না, পুষ্প মেয়ে মানুষ, ও ভালোবাসায় বড় হয়ে এখানে এসেছে, জ্ঞানে নয়। এসব কথার উত্তর সে দিতে পারবে না। আচ্ছা, এখন আমি আসি মন্টু। নতুন সবে কাল এসেছ, ক্রমে কত কি অদ্ভুত ব্যাপার দেখবে, কত কি নিজেই জানতে পারবে। সময় ফুরিয়ে যাবে না, সময় এখানে অফুরন্ত, অনন্ত। যতীনের মা চলে গেলেন।